হজ যাত্রার চতুর্থ দিন আজ এখনো ভিসা পাননি 14,000-এর বেশি মুসল্লি। ভিসা না হওয়ায় যাত্রীদের ফ্লাইটের টিকিট রি-ইস্যুতে লাগবে না বাড়তি টাকা, জানালো ধর্ম মন্ত্রণালয়। আবারও ঊর্ধ্বমুখী মুরগির বাজার, চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। কয়েক মাস অস্থিরতার পর স্বস্তি ফিরছে চালে, কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। এবং ভারত পাকিস্তান বাকযুদ্ধে উত্তেজনা তুঙ্গে, মোদী সরকারের দুঃসাহস মোকাবেলার ঘোষণা ইসলামাবাদের। কাশ্মীরে হামলায় জড়িত কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি নয়াদিল্লির। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। দুঃশাসন দীর্ঘ করতেই শাপলা চত্বরে অভিযানের নামে আওয়ামী লীগ সরকার হত্যাযজ্ঞ চালিয়েছিল বলে মনে করেন হেফাজতে ইসলামীর নেতারা। ঘটনার এক যুগ পর বিচার দাবিতে মহাসমাবেশ করছে সংগঠনটি। 5 দফা দাবিতে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে লাখো মানুষের জমায়েতের প্রস্তুতি নিয়েছেন নেতারা। বিস্তারিত জানাচ্ছেন শফিক মুন্সি। শাপলা ট্র্যাজেডির পর তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছিল, তাদের মধ্যে একটা অহংকারী ভাব আসছিল যে আলেমদের তো শেষ করে দিয়ে খতম করে দিয়েছি, এখন আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে কেউ তো আর আসবে না। জনগণের নিকট হেয় প্রতিপন্ন করার জন্য তারা অপকৌশল হিসাবে আমাদেরকে মৌলবাদ তোকমা দিয়েছে। কথা মৌলবাদ বলতো, জঙ্গিবাদ, নাশকতাকারী বলতো, জঙ্গি বলতো। শাপলা চত্বরের এই মর্মান্তিক রক্তপাতের এই ঘটনাটাকে আড়াল করার জন্য তৎকালীন ক্ষমতাসীন সরকার সব ধরনের আয়োজন এবং সব ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছে। সরকার প্রধান নিজে প্রথমে তো এটাকে নিয়ে কটাক্ষ করেছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যাচার করেছেন। শাপলা চত্বরে ঘটা নিষ্ঠুরতার বিচার সহ 5 দফা দাবিতে এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবারের এ কর্মসূচি সফল করতে নেওয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি। 5টি দাবিকে সামনে রেখে আসলে মূলত 3রা মের এই মহাসমাবেশ হেফাজতে ইসলাম বেশ কয়েকদিন ধরেই আলোচনা করছিল যে এই বিষয়গুলি সমাধান হওয়া দরকার। আমরা আশা করি 4-5 লক্ষ লোকের, কমপক্ষে 4-5 লক্ষের মহাসমাবেশ হবে। মহাসমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে জানান হেফাজত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাবাব ওয়াসি, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শাবাব, আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এক বিশাল জনসমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির মহানগর শাখা। আমরা দেখতে পাচ্ছিলাম সকাল থেকেই বেশ তোড়জোড়ের সঙ্গেই কিন্তু স্টেজ এবং ডেকোরেশনের প্রস্তুতি চলছে। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত ইতিমধ্যেই মাইক বসানোর কাজ শেষ হয়ে গেছে এবং আমরা এটাও জানতে পেরেছি যে বেলা বাড়ার সাথে সাথেই যান চলাচল এই এলাকায় কিছুটা সীমিত করা হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে কিছু এনসিপির নেতাকর্মী এবং সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই এখানে জড়ো হয়েছেন এবং বেলা বাড়ার সাথে সাথে আরও মানুষ আমরা দেখতে পাবো এই আশা আমরা করছি। এবং আমরা দেখতে পেয়েছি যে এই সমাবেশকে ঘিরে কেন্দ্রীয় নেতাকর্মী এবং এনসিপির যারা কর্মীরা আছেন তাদের মধ্যে কিন্তু আমরা বেশ সরব প্রচারণা আমরা দেখতে পেয়েছি বিগত কয়েকদিন ধরে এবং বেশ কয়েকদিন ধরেই কিন্তু তারা হচ্ছে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিটি আসলে জানিয়ে আসছেন। এবং এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় এনসিপির বিভিন্ন শাখার বিভিন্ন জোনের যেই নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছেন এবং এরই ধারাবাহিকতায় আজ এই জনসমাবেশের আয়োজনটি করা হয়েছে। এই ছিল আমার কাছে এনসিপির সমাবেশ থেকে সর্বশেষ। আজ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে। সব রাজনৈতিক দলের নেপথ্য শক্তি শ্রমিকরা, তাদের উন্নয়নে কাজ করা জরুরি বলে মন্তব্য করেছেন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সকালে শ্রমিক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়া দেশে ফেরার প্রসঙ্গে শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী বলেন, কয়েকদিনের মধ্যে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। দ্রুতই দেশে ফেরার সময়সূচি প্রকাশ করা হবে। সকল রাজনৈতিক দলের নেপথ্য শক্তি, সবচেয়ে ত্যাগ স্বীকারকারী শক্তি, শ্রমিক শ্রেণীর জাগরণ প্রয়োজন। অতীতে বহু আন্দোলন এবং সংগ্রাম হয়েছে, যে আন্দোলন এবং সংগ্রামে শ্রমজীবী মানুষ, গরিব মানুষ তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেও রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার স্বীকৃত হয়নি। আসার কথা শিডিউলে উল্লেখ থাকবে। আশা করি আপনারা ম্যাডামকে বরণ করবেন, আমরা সবাই থাকব। ভিসা না হওয়ায় যেসব হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যেতে পারছেন না, তাদের টিকিট রিইস্যুর ক্ষেত্রে বাড়তি টাকা দিতে হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী তোহা খান তামিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, হজযাত্রা চতুর্থ দিনে এসে আমরা লক্ষ্য করছি যে 10টি ফ্লাইটে প্রায় 4,500-এরও বেশি হজযাত্রী আজকে যাচ্ছে সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে। এবং আমরা লক্ষ্য করছি আশকোনা হজ ক্যাম্পে প্রতিদিনের মতো আজকেও কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পবিত্র জুমাবার আজকে, এবং এই জুমার দিনে আমরা লক্ষ্য করছি যে প্রচুর হজযাত্রী। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। ঠিক এই মুহূর্তে যেই দৃশ্যটি দেখা যাচ্ছে, এইখানে আসলে হজযাত্রীরা তাদের যে নির্ধারিত যে ব্যাগেজ রয়েছে সেই ব্যাগেজ এখানে ট্যাগ লাগিয়ে তারপরে তারা ইমিগ্রেশনে চলে যাচ্ছে, এবং কিছুক্ষণ পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সেটি ছেড়ে যাবে, এবং তার জন্য যে ইমিগ্রেশন, সেই ইমিগ্রেশনে ইতিমধ্যে যারা হজযাত্রী রয়েছেন তারা দাঁড়িয়ে গেছেন লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেলাইবিহীন 2 টুকরো কাপড় পরে, অর্থাৎ এহরাম বেঁধে তারা এই যে দাঁড়িয়ে যাওয়ার যে ব্যাপারটি, ইমিগ্রেশনের যে ব্যাপারটি, সেটি তারা সম্পন্ন করছেন। যদিও এই যে ইহরাম বাঁধার যে বাধ্যকতা সেটি এখান থেকে নেই, তারপরেও বলে রাখি মিকাত অর্থাৎ ইহরাম বাঁধার জন্য নির্দিষ্ট স্থান থেকে থাকে। যারা মক্কা দিয়ে ঢোকেন তাদের জন্য ইয়ালামলাম, এবং যারা মদিনায় ঢোকেন তাদের জন্য জুলহুলাইফা। এই দুটি স্থানে মূলত মিকাত, এই মিকাতেই মূলত ইহরাম বাঁধতে হয়। যদিও বাধ্যবাধকতা না থাকলেও অনেকটা বিশ্বাসের এবং আবেগের কারণে, ভালোবাসার কারণে অনেকে এখান থেকে ইহরাম বেঁধে একেবারে সৃষ্টিকর্তার ঘরের উদ্দেশ্যে চলে যান, এবং লাবাইক আল্লাহুম্মা লাবাইক লা শারিকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাবাইক। এইভাবে কিন্তু তারা সৃষ্টিকর্তার ঘরে গিয়ে যাতে তাদের যে উপস্থিতির জানান দেন সৃষ্টিকর্তার কাছে, সেটির জন্য তারা আসলে ব্যাকুল হয়ে আছেন এবং সেটির জন্য সেই প্রস্তুতি নিচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে প্রতিদিনের মতো আজকেও আশকোনা হজ ক্যাম্পে বিভিন্ন ধরনের যে 3টি এয়ারলাইন্স রয়েছে, বিশেষ করে ফ্লাইনাস এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স, এই 3টি এয়ারলাইন্সের যাত্রীরা তারা একেবারে লাইন বেঁধে লম্বা লাইন ধরে ইমিগ্রেশনের যে প্রস্তুতি, সেই ইমিগ্রেশনের প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং আজকে সারাদিনে 10টি ফ্লাইট পরিচালিত হবে। কিছুক্ষণ আগে হজ পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে এখন পর্যন্ত যে সমস্ত এজেন্সি আনঅ্যাসাইন করা হয়েছে তাদেরকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাসাইন করার জন্য বারবার করে বলা হয়েছে। পাশাপাশি অন্তত 14,000 এখনও বিনা ভিসা এখন পর্যন্ত রয়েছেন, যার মধ্যে 8,000-ই আসলে নতুন হিসাবে গণ্য করা হচ্ছে। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে যে হজ যাত্রা চতুর্থ দিনের আমার হাতে থাকা সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্প থেকে। জনগণের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা জাতীয় জরুরি সেবা 999-এর নিরবিচ্ছিন্ন সেবার অন্যতম প্রতিবন্ধকতা অপ্রয়োজনীয় কল। প্রতিষ্ঠার 8 বছরে 999-এ আসা 6,16 লাখের বেশি ফোন কলের মধ্যে 3,47 লাখ কলই অপ্রয়োজনীয়। দায়িত্বপ্রাপ্তরা বলছেন এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, বঞ্চিত হচ্ছেন অনেক জরুরি সেবা প্রত্যাশী। জরুরি সেবা নিয়ে দেখুন মাসুদুর রহমানের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব।
রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা জাফরুল ইসলাম। জাতীয় জরুরি সেবা 999 তার আস্থার জায়গা। গত 2 বছরে 5 থেকে 6 বার সেবা নিয়েছেন তিনি। এলাকায় দুপক্ষের সংঘর্ষ থামাতে, আগুন নেভাতে, চুরির ঘটনা জানাতে, এমনকি অ্যাম্বুলেন্স সেবাও নিয়েছেন তিনি। প্রতিবারই পাশে পেয়েছেন সেবা প্রদানকারীদের। আমাদের লাইনে একবার একটা গন্ডগোল হয়েছিল, পুলিশ আসছে, পুলিশের দেখালাম, তো পুলিশের সহযোগিতা করে সব ঠিকঠাক করে দিল, চলে গেল। ভবিষ্যতে যে আরেকটু করা যায়, আমাদের সঙ্গে সহযোগিতা করা যায়, 999 আমার মনে হয় যে আরো ভালোই হবে। জাফরুল ইসলামের মতো প্রতিদিন 999-এ 24,000 ফোন আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। 8 বছরে এ সেবা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বলে জানিয়েছে নগরবাসী। তবে পুলিশি সেবা দ্রুত না পাওয়ার অভিযোগ করে মান আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন কেউ। খুব বেশি আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে না, মানে যে কোনো সময় কল দিয়ে আমরা সাথে সাথে একটা ফিডব্যাক পাচ্ছি। অনেকে হয়তো ভালো রেজাল্ট পেতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা আসলে একটু ভিন্ন রকম হয়েছে। কল করলে সাহায্য পাবে, আর যারা মিসইউজ করতেছে ওদের এমন শাস্তি দিতে হবে যাতে মানুষ আর মিসইউজ না করে। তবে সেবার মান বাড়াতে জাতীয় জরুরি সেবার অন্যতম বাধা অপ্রয়োজনীয় কল। প্রতিদিন আসা কলের প্রায় 57%ই অপ্রয়োজনীয়। 8 বছরে এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটি। পুলিশি সেবার পাশাপাশি আগুন লাগার ক্ষেত্রেও আসছে ভুল কল। সিটিজেন তো মিথ্যা সংবাদ দিয়ে দেয়, আমরা তো আর ওটা করতে পারি না। তখন আমাদের গাড়ি অলরেডি স্পটে যায়, যাওয়ার পরে ওনার সাথে যোগাযোগ করতে পারে না। অনেক সময় আছে যোগাযোগ করতে পারলেও গালাগালি করে। অপ্রাসঙ্গিক কলের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের এক ধরনের মেন্টালি প্রেশার ক্রিয়েট হয়। তার পরবর্তীতে একটা প্রয়োজনীয় কল আসলে দেখা যাচ্ছে ওইভাবে মাইন্ড সেট আপের ক্ষেত্রে আমাদের অনেকটা প্রেশারাইজ হয়ে পড়ে। হোয়াট হ্যাপেন্ড देयर ম্যাম, প্লিজ কুড ইউ টেল মি? 999-এ যুক্ত হওয়া নতুন সেবা ইংরেজি ভাষায় কল, সেটিতেও আসছে অপ্রয়োজনীয় ফোন। এতে সেবা বঞ্চিত হচ্ছেন বিদেশি সেবা প্রত্যাশীরা। ভুল করে কলটা দিয়ে ফেলতেছে বা ট্রু প্রেস করতেছে, যার কারণে আমাদের এখানে কলগুলো ইংলিশে ডেস্কে চলে আসতেছে। এই জন্য হচ্ছে আমাদের সেবা ব্যাহত হচ্ছে। বিরক্তিকর কলারদের ব্লক করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জরুরি সেবার প্রধান কর্মকর্তা। পাশাপাশি 999-এ ফোনের পর পুলিশি সেবা না পাওয়ার বিষয়গুলো তদন্ত করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। অপ্রয়োজনীয় কল যখন আসে তখন দেখা যায় যে যিনি জরুরিভাবে সেবা চাচ্ছেন তিনি কিউতে চলে যান, তাকে অ্যাড্রেস করতে আমাদের সময় লাগে, ফলে তিনি এই সেবাটা থেকে বঞ্চিত হতে পারে। ইনকোয়ারিতে পড়েছে এই ধরনের অহরহ ঘটনা আছে যে আমাদের 999-এর ফোন পেয়েছে কিন্তু 999-কে রেসপন্স করেনি। অপরাধ বিশ্লেষকরা বলছেন টেলিযোগাযোগ আইনে অপ্রয়োজনীয় কলারদের সাজার বিধান আছে। বিরক্তির মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। এইভাবে বিরক্ত করে কিংবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কোনো প্রস্তাব উত্থাপন করে কিংবা এই কার্যক্রমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে তার জন্য কিন্তু শাস্তি এবং আর্থিক জরিমানা দুইটাই কিন্তু ব্যবস্থা আছে। প্রয়োজন হলে সেটাও করতে হবে। 999-এর মতো জায়গায় অপ্রয়োজনে ফোন না করে দায়িত্বশীল ভূমিকা পালনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভারত পাকিস্তান বাগযুদ্ধে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের জবাব শক্তভাবে দেওয়া হবে। আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কাশ্মীরে হামলায় জড়িত সবাইকে খুঁজে বের করা হবে, ছাড় পাবে না একজনও। হামলা পাল্টা হামলার শঙ্কার মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 10 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সব মাদ্রাসা। কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত রয়েছে, এমন বিস্ফোরক দাবি করেছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম। টেলিগ্রামে ফাঁস হওয়া গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয় হামলার পর ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। আরও বলা হয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-কে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে ওই নথিতে। দুই দেশের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বৃহস্পতিবারের ওই মহড়ায় সজোয়া যান ও অত্যাধুনিক রণসরঞ্জাম নিয়ে যুদ্ধ অনুশীলনে অংশ নেন পাকিস্তানি সেনারা। এছাড়া নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার দাবি করেছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যম ডন জানায় পাকিস্তান বিমান বাহিনীর তাড়া খেয়ে ওই যুদ্ধ বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি জানান ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের জবাব শক্তভাবে দেওয়া হবে। এদিকে কাশ্মীরের হামলার ঘটনায় জড়িতদের প্রতি কড়া বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন হামলার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে বের করা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে কঠোর প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
টানটান এই পরিস্থিতিতে ভারতকে সংযত আচরণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে সংকট নিরসনের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 10 দিনের জন্য সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতীয় বিমান হামলা আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ায় শিশুদের মধ্যে জরুরি সুরক্ষার প্রশিক্ষণও চালানো হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার বাণিজ্য সংবাদ। সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। তবে মানভেদে চালের দাম কমেছে কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত। বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফিন। কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম যে সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন এবং মাসের প্রথম শুক্রবার অনুযায়ী যে পরিমাণ ক্রেতা আসলে বাজারে থাকার কথা সেই পরিমাণ ক্রেতা সমাগম কিন্তু নেই। কারণটি হিসেবে যেমনটি আমাদেরকে বিক্রেতারা বলছেন যে গতকাল শ্রমিক দিবস উপলক্ষে ছুটি থাকায় মানুষজন আসলে আগেভাগেই সপ্তাহের বাজার সেরে ফেলেছেন। ক্রেতা না থাকলেও বাজারে কিন্তু চড়ে গেছে অনেকটাই মুরগির দাম। সব ধরনের মুরগির দামই অনেক বেশি বেড়েছে বলেই আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত, সোনালী মুরগি বেড়েছে 15 থেকে 20 টাকা। এছাড়া সবথেকে বেশি যে দাম বেড়েছে মুরগিটি সেটি দেশি মুরগি, কেজিতে 50 টাকা বেড়ে এটি আসলে এখন বিক্রি হচ্ছে 700 থেকে 730 টাকায়। আরেকটু স্বস্তির খবর জানাতে চাই যে গত কয়েক মাস ধরে চড়ে থাকা চালের বাজারে কিন্তু অনেকটাই স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। মিনিকেট চাল প্রতি কেজিতে 7 থেকে 10 টাকা কমার খবর কিন্তু আমাদেরকে রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা দিয়েছেন। তারা বলছেন যে বড় মৌসুমের চাল বাজারে চলে আসায় কিছুটা সরবরাহ বৃদ্ধি পেয়েছে চালের, যে কারণে দাম আসলে কমতির দিকে রয়েছে। এছাড়া মোটা চালের দামও কমার খবর আমাদেরকে তারা দিয়েছে। তারা বলছেন যে ব্রি 28 যে চালটি সেটি 59 টাকা প্রতি কেজি বিক্রি হতো, সেটা কিন্তু আজকে 56 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে চালগুলো রয়েছে সেগুলোর দাম স্বাভাবিক রয়েছে। এছাড়া সবজির বাজারেও কিন্তু কিছুটা অস্বস্তি রয়েছে ক্রেতাদের। সব ধরনের সবজি প্রায় 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে, যদিও 100 টাকার উপরেও কিন্তু কয়েকটি সবজি রয়েছে, যেমন সজনে ডাঁটা, কাঁকরোলের মতো সবজি কিন্তু 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসাও কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকার ওপরে। এছাড়া যদি বলতে চাই যে গত 3 সপ্তাহ ধরে চড়ে থাকা পেঁয়াজের বাজার কিন্তু এখনও চড়ে রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। এছাড়া কিন্তু তারা জানাচ্ছেন যে গত 1 মাস ধরে পেঁয়াজের দাম কিন্তু বেড়েছে 15 থেকে 20 টাকা প্রতি কেজি। তো রাজধানী কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। বাজার পরিস্থিতির খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজার থেকে। চট্টগ্রাম প্রেস ক্লাবে সেমিনারে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। চিটাঙে যে ভয়াবহ অ্যাকুইজিশন আসলো সেটা তো অনেক আগে ইনভেস্টিগেট করা উচিত ছিল, আপনাদের একটা কমিটি করে দেওয়া উচিত ছিল। একটা বড় একটা কিছু মানে হাইকোর্টের একজন জাজকে নিয়ে বা একটা ডিস্ট্রিক্ট জাজকে নিয়ে আপনার 2-3 সদস্য বিশিষ্ট লোককে নিয়ে বা একজন ফর্মার পুলিশ অফিসারকে নিয়ে আপনার একটা কমিটি, এটা কিন্তু বড় রকমের একটা অ্যাকুইজিশন। আমরা বাংলাদেশে জার্নালিজমের বিকাশ চাই। বাংলাদেশের জার্নালিজম খুব একটা ক্রান্তি লগ্নে আছে। মানুষ নিউজ পেপার পড়ছে কম, মানুষ এখন নিউজ কনজিউম করে হচ্ছে ভিডিওর মাধ্যমে, এবং ভিডিওতে আপনারা জানেন যে প্রচুর মিথ্যা ছড়ানোটা ভিডিওতে সবচেয়ে ইজি। আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একটা জায়গায় আওয়ামী লীগের পান্ডারা এটা ছড়িয়েছে যে একটা ছেলেকে জবাই করা হচ্ছে, ওরা বলতেছে যে জামাতের ইসলামী লোকরা এটা করছে। কিন্তু দেখা গেল যে জবাইয়ের পুরোটা হচ্ছে হলো ওই যে মেক্সিকোতে হচ্ছে, ল্যাটিন আমেরিকায় হচ্ছে। ল্যাটিন আমেরিকায় এই কাজটা হচ্ছে ওই যে ড্রাগের মানির রিলেটেড একটা ইস্যু, ওইটাকে পাস করে দিচ্ছে। কিন্তু এখন আপনি যারা আম জনতা যারা এই ভিডিওটা দেখছেন তারা তো ধরেই নিচ্ছে যে আসলে এটা বুঝি সত্য। চট্টগ্রাম প্রেস ক্লাবে সেমিনারে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জীবন দিয়েছিলেন, কি ছিল এই শহীদদের স্বপ্ন, তারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন,
একজন রাজনৈতিক কর্মী হিসাবে এসব প্রশ্নের জবাব খোঁজার জন্য 54 বছর সময় খুব বোধহয় কম সময় নয়। এই জন্যই আমি মনে করি শুধুমাত্র শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণের মধ্য দিয়েই রাজনৈতিক কর্মী বা নেতা হিসাবে আমাদের দায়িত্ব বোধহয় শেষ হয়ে যায় না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল আমরা তাদের সুমহান আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা আমরা করতে পারি। প্রিয় রাজনৈতিক সহকর্মী এবং ভাই বোনেরা, বাংলাদেশের 54 বছরের ইতিহাসের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি, 1, 1971 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের। 2, 2024 সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। বাংলাদেশ নামক এই জাতি রাষ্ট্রের স্বাধীনতা প্রিয় হাজারো লাখো শহীদের রক্তে লেখা স্মারকে 71 আর 24-এর রাজনৈতিক বার্তাটি হল, দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ 1971 সালে পিণ্ডি ত্যাগ করে নাই। 1975 সালের 7ই নভেম্বরের দেশের সিপাহী জনতাও এই বার্তাটি দিয়েছিল। গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত পলাতক স্বৈরাচার দীর্ঘ 1.5 দশক স্বাধীন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, পরাজিত তাবেদার অপশক্তি তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষিত এবং সুসংহত রাখতে হলে নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করাটাই হতে হবে প্রধান অগ্রাধিকার। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ভোট প্রয়োগের নিশ্চয়তা বিধান। স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক রীতি প্রতিষ্ঠিত করা গেলে যারা জনপ্রতিনিধি হতে চান তাদেরকে নিশ্চিতভাবে জনগণের রায়ের মুখাপেক্ষী করে দেওয়া সম্ভব হবে। এই প্রক্রিয়ায় নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হতে থাকবে। ধীরে ধীরে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবেন। কারণ আমাদের মনে রাখা প্রয়োজন মনে হয়, কিতাবী কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। এ কারণে রাষ্ট্র রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হজ যাত্রার ৪র্থ দিন আজ এখনো ভিসা পাননি ১৪,০০০-এর বেশি মুসল্লি। ভিসা না হওয়া যাত্রীদের ফ্লাইটের টিকিট রি-ইস্যুতে লাগবে না বাড়তি টাকা, জানালো ধর্ম মন্ত্রণালয়। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।